আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সবথেকে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন নিয়ে যেমন আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে তৎপরতা দেখাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এখন বেশ কিছু প্রশ্ন কিন্তু ওঠা শুরু হয়েছে। এর মধ্যে ১ম যে প্রশ্ন সেটি হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মোড়লদের এমন কিছু মন্তব্য সামনে উঠে এসেছে, যেই মন্তব্যগুলো থেকে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই বলছেন যে বাংলাদেশে নির্বাচন অনেকটাই অনিশ্চিত। এখন ২য় যে বিষয়টি বা ২য় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে পশ্চিমাদের ফর্মুলায় বাংলাদেশ চলবে। যেহেতু নির্বাচন হবে না বা নির্বাচন অনিশ্চিত, সুতরাং পশ্চিমাদের ফর্মুলায় বাংলাদেশ চলবে। এবং ৩য় যে প্রশ্নটি উঠে এসেছে যে পশ্চিমাদের ফর্মুলায় যদি বাংলাদেশ চলতে থাকে এবং বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটি যদি ফিরে না আসে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটি রয়েছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক বর্তমান রয়েছে সেটি নিঃশেষ হয়ে যাবে। এখন আমি সর্বশেষ যে বিষয়টি সেটি দিয়েই শুরু করছি। এখানে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের নিয়ে এ ধরনের মন্তব্য বা এ ধরনের প্রশ্ন যারা করছেন, আমি মনে করব যে রাজনীতিতে এই ২ টি রাজনৈতিক দলের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, সেই ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অনেক বেশি পর্যালোচনা করা প্রয়োজন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি আমি বলি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত এবং এখন পর্যন্ত যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানে কিন্তু তাদের রাজনীতি নিঃশেষ হয়ে যায়নি। আবার আমি যদি মুক্তিযুদ্ধের সময়কাল যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে বলি, তখনও কিন্তু পাকিস্তান আমলের যারা কর্তাধর্তা ছিলেন, তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে রাজনীতি থেকে মাইনাস করে, রাজনীতি থেকে সরানোর বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করতে পারেননি। আবার ১৯৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের যে করুণ পতন হয়েছে বা আওয়ামী লীগ যেভাবে হতাশার মধ্যে ডুবে গিয়েছিল, সেখান থেকেও কিন্তু আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, উঠে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, এটির রাজনীতি কোনোভাবে নিঃশেষ হবে না বা করা যাবে না। এখন জাতীয়তাবাদী দল বিএনপির কথাও যদি আমি বলি, তাহলে এই রাজনৈতিক দলটিও কিন্তু বিভিন্ন ধরনের চড়া-উতরাও পার করে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত টিকে আছে। তারা নিঃশেষ হয়ে যায়নি। তাদের উদাহরণ হিসাবে আমি বেশি দূর যাব না। আমি শুধু শেখ হাসিনার আমল বা আওয়ামী লীগ সরকারের যে শাসনামল ছিল, সেই শাসনামলের ২-১ টি কথা বলব। আওয়ামী লীগ সরকার কিন্তু বিভিন্নভাবে বিএনপির যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেই রাজনৈতিক প্রেক্ষাপটকে নিঃশেষ করার চেষ্টা না করলেও তাদেরকে এক কথায় পঙ্গু করে রেখেছিল। এবং বিভিন্নভাবে রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার মধ্যে ফেলে রেখেছিল। মুদ্রা কথা ছিল যে বিএনপিকে বাংলাদেশের যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে দূরে রাখা। এবং অনেকেই তখন মনে করেছিলেন যে বিএনপির রাজনীতি নিঃশেষ হয়ে যাচ্ছে, বিএনপি হারিয়ে যাচ্ছে। বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না কিংবা ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা এখন যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে বিএনপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তবে এখনকার প্রেক্ষাপটটি ভিন্ন। আওয়ামী লীগের শাসনামলেও আমরা দেখেছি যতই আওয়ামী লীগ বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, বিএনপি কিন্তু কোনো না কোনোভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। যতই নির্যাতন নিপীড়ন হোক না কেন, তারা ঘুরে দাঁড়িয়েছে বারবার। সুতরাং এখানে তাদেরকে কিন্তু কোনোভাবে নিঃশেষ করা যায়নি। অতএব একটি কথা এখানে বলা যেতে পারে যে, এই যে ২ টি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল দুটিকে নিঃশেষ করা প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনোভাবে সম্ভব হবে বলে আমি মনে করি না। এখন কেউ বিভিন্ন পলিসি এপ্লাই করতে পারে। যেমন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে। কিন্তু নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করে কিন্তু একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড কোনোভাবে আটকানো যায় না। নিষিদ্ধ অনেক জঙ্গি গোষ্ঠী কিন্তু রয়েছে আন্তর্জাতিকভাবে। তাদের কর্মকাণ্ড কি কোনোভাবে আন্তর্জাতিকভাবে কেউ আটকাতে পেরেছে? এখন পর্যন্ত পারেনি। তারা নিষিদ্ধ হলেও তাদের যে কার্যক্রম রয়েছে সেটা বছরে ১ দিন হলেও, ৬ মাসে ১ দিন হলেও কিন্তু তারা করে যাচ্ছে। অর্থাৎ তাদের যে একটি পরিচিতি রয়েছে, সেই পরিচিতির জানান কিন্তু তারা দিচ্ছে। এখন ২ নাম্বার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আমেরিকার যে ফর্মুলা বা পশ্চিমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলায় বাংলাদেশ চলবে কিনা?
দেখুন এখানে পশ্চিমাদের ফর্মুলায় আসলে বাংলাদেশ চলার যে প্রশ্নটি উঠে এসেছে, এটি আমি মনে করি অবান্তর। কারণ বাংলাদেশ কোনোভাবেই কিন্তু অন্য একটি দেশের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং তার নির্দিষ্ট আইন-কানুন রয়েছে, নির্দিষ্ট বিধান রয়েছে। যদিও সাময়িক সমস্যার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে দেশ পরিচালনা করছে এবং পরিচালনা করতে গিয়ে তারা যে সফল হচ্ছে তাও কিন্তু নয়। আবার একদমই যে ব্যর্থ হচ্ছে তাও কিন্তু নয়। তারা দেশ পরিচালনা করার চেষ্টা করছে। তবে এখানে পশ্চিমারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সুযোগ রয়েছে, সেই সুযোগ ব্যবহার করে তাদের দীর্ঘদিনের যে একটি স্বপ্ন লালিত ছিল, এই দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করার জন্য বা দক্ষিণ এশিয়াকে ঘিরে, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এখানে তাদের মাধ্যমে আমি বলব যে কোনোভাবেই বাংলাদেশ নিয়ন্ত্রিত হবে না। বরঞ্চ এখন যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে পশ্চিমারা যেহেতু একটি স্বার্থের জন্য বাংলাদেশে বর্তমানে ঢোকার চেষ্টা করছে এবং এই দক্ষিণ এশিয়ায় ঢোকার জন্য যে দরজা ব্যবহার করছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং এখানে তাদের অবশ্যই একটি বড় স্বার্থ রয়েছে। সেই স্বার্থগুলো সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করা হয়। বিভিন্ন বিশ্লেষক এই ব্যাপারে বিশ্লেষণ করে থাকেন। তাই আমি তাদের স্বার্থ সম্পর্কে এখানে বলছি না। আপনারা অনেকেই তাদের স্বার্থ সম্পর্কে জানেন এবং অবগত আছেন। সুতরাং তাদের যে এই স্বার্থ তারা হাসিল করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ পালন করেছে। এবং একটি উদাহরণ এখানে দিতে চাই যে তাদের স্বার্থে যখন বাধাপ্রাপ্ত হয় বা তারা যখন স্বার্থ লাভ করতে গিয়ে জনরোষের সম্মুখীন হয়, তখন কিন্তু সেই দেশটাকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়ে দেয়। এটিই চরম বাস্তব। সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটি, সেটি কিন্তু মোটামুটি বলা যায় যে পশ্চিমাদের একটি স্বার্থ হাসিলের উদাহরণ। এখানে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে, খনিজ সম্পদ ছাড়াও আরো বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। তবে মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে বা মূল পয়েন্ট যেটি সেটি হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ লাভের জন্য বা সেখানে তাদের ভাগ বাটোয়ারার জন্য কিন্তু রাশিয়ার সাথে ইউক্রেনের একটি যুদ্ধ বাধিয়ে দিয়েছিল। যদিও ১ম এ প্রস্তাব দেওয়া হয়েছিল যে এখান থেকে খনিজ সম্পদগুলোর ভাগ বাটোয়ারা তাদেরকে দিতে হবে। কিন্তু ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের যারা সরকার ব্যবস্থায় ছিলেন তারা কিন্তু কোনোভাবে রাজি হননি। তাদের এই রাজি না হওয়ার কারণে কিন্তু আমরা কি দেখলাম? একটি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দেখলাম এবং এখন কি দেখতে পাচ্ছি? এখন কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত দেশই তাদের সর্বশেষটুকু রক্ষা করার জন্য পশ্চিমাদের যে শর্ত রয়েছে বা যে স্বার্থ ছিল, সেই স্বার্থ কিন্তু দিতে বাধ্য হয়ে গেছে এবং যুদ্ধও কিন্তু প্রায় থেমে গেছে। সুতরাং তাদের এই যে স্বার্থ, সেই স্বার্থ হাসিল করার আগ পর্যন্ত তারা যেই ক্ষমতার প্রয়োগ করা প্রয়োজন, যেভাবে একটি সরকারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেভাবে কিন্তু সেই সরকারকে নিয়ন্ত্রণ করবে এবং সেই সরকারের মাধ্যমে তারা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখানে যদি কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এখন এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু তাদের স্বার্থ হাসিল করার আগ পর্যন্তই থাকবে। আর স্বার্থ হাসিল হয়ে গেলে কিন্তু তারা এই বাংলাদেশকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন ১ম যে বিষয়টি যে আমাদের নির্বাচন অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা? আমি এটা বলব এবং এটার সাথে একমত পোষণ করব যারা এই প্রশ্ন করছেন বা যারা এই প্রশ্ন তুলছেন। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন অনেকটাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এর পিছনে আমি ২ নম্বর যে কারণটির ব্যাখ্যা দিলাম, সেই কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জড়িত। যতক্ষণ পর্যন্ত না এই আ পশ্চিমাদের স্বার্থ তারা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে পাপেট রয়েছে, অর্থাৎ তাদের যে ব্যক্তিবর্গ রয়েছেন এখানে দায়িত্বশীল এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন বাংলাদেশের হয়ে, তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই ক্ষমতা থেকে সরাবে না। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের যারা আন্তর্জাতিক মোড়ল রয়েছেন, তারা কিন্তু বর্তমানে এই নির্বাচন প্রসঙ্গটি অনেকটাই স্কিপ করার চেষ্টা করছেন বা এই নির্বাচন প্রসঙ্গটা দূরে রাখার চেষ্টা করছেন। সেটা বলেন আপনার আমেরিকার প্রশাসন, সেটা বলেন আ ইউরোপীয় ইউনিয়ন অথবা এই যে আমেরিকার প্রশাসনের যারা মিত্রশক্তি রয়েছে তাদের কথা। সুতরাং এখানে আসলে নির্বাচনের বিষয়টি সম্পূর্ণরূপে অনেকটাই অনিশ্চিত। তবে পশ্চিমারা যখন তাদের স্বার্থ লাভ করবে, তখন কিন্তু এই নির্বাচন না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পারবে না। কারণ এখানে স্বেচ্ছাচারিতার যে বিষয়টি তৈরি হবে, তখন জনগণ বিভিন্ন বিষয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে। একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন স্বার্থ পশ্চিমাদের কাছে চলে যাচ্ছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটি কিন্তু জনগণ হারিয়ে ফেলছে। সুতরাং এখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলো কিন্তু একীভূত হয়ে আন্দোলনে নেমে পড়বে। তখন কিন্তু যারা বর্তমানে
এই যে সাহায্য সহযোগিতা করছে পিছন থেকে স্বার্থের জন্য তারা সরে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা যেই সরকারি দায়িত্বপ্রাপ্ত থাকুক না কেন তারা কিন্তু একটি গণতান্ত্রিক পরিবেশ জনরোষের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য হবে অথবা তাদের একটি পতন হবে যেটি বাংলাদেশের ইতিহাস অনুযায়ী একদম সূক্ষ্মভাবে নির্ধারিত।